আনন্দ সকালে ফিরে এলাম বিরতির পর। আজ হাইকোর্টে আরজিকর মামলায় শুনানি রয়েছে। নতুন করে তদন্তের আর্জি শুনবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের মামলায় সিবিআই তদন্তে অসন্তুষ্ট নিহত চিকিৎসকের মা বাবা। দিল্লি গিয়ে সিবিআই ডিরেক্টরকেও তারা তাদের ক্ষোভের কথা জানিয়ে এসেছেন। কথা বলবো, সৌভিক মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে। সৌভিক, 17ই মার্চ সুপ্রিম কোর্টে যে হিয়ারিং হলো তাতে স্পষ্টই জানা গেল যে শতপ্রণোদিত মামলার শুনানি যেমনটা চলছিল সেটা সর্বোচ্চ আদালতে চলবে এবং নতুন করে সিঙ্গল বেঞ্চে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এই মামলা শুনতে আর কোনো বাধা রইল না এবং সেই নিয়ে আজকের তদন্ত প্রক্রিয়া বলা যায় নতুন করে শুরু। দেখো, একেবারে পরিবারের তরফ থেকে এটাই অভিযোগ করা হয়েছিল যে সিবিআই এর ভূমিকায় তারা একেবারেই খুশি নয় এবং সিবিআই এর তরফ থেকে এখনো পর্যন্ত যা যা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেই পদক্ষেপের একটা বড় অংশই কিন্তু পরিবারকে অন্ধকারে রেখে করা হয়েছে। ফলে সিবিআই কি কি পদক্ষেপ গ্রহণ করছে, তাদের অগ্রগতি কতটা, সেই সম্পর্কে পরিবারের কিন্তু পুরো ধারণা নেই, পরিবারের পুরো জ্ঞান নেই। এই অভিযোগ নিয়েই তারা কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিলেন এবং তাদের সেখানে একটাই বক্তব্য ছিল, তারা এর আগেও সিবিআই এর একাধিক অসঙ্গতি নিয়ে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন এবং সেই সম্পর্কে তারা সিবিআই কে অবগত করেছেন, তারা আদালতকে অবগত করেছেন, কিন্তু সিবিআই এর তরফ থেকে তারপরেও কোনো রকম ভূমিকা গ্রহণ করা হয়নি এবং পরিবারের তরফ থেকে যে প্রশ্নগুলো করা হয়েছিল সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মতো প্রয়োজন সিবিআই বোধ করেনি বলে পরিবার অভিযোগ করেছিল এবং তারা বলেছিলেন যে এই ঘটনায় আর কারা কারা যুক্ত থাকতে পারে বা কাদের কাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে সেই সম্পর্কেও কিন্তু কোন রকম উত্তর সিবিআই এর তরফ থেকে দেওয়া হয়নি। ফলত সব মিলিয়ে এই মামলার ক্ষেত্রে তারা কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসের দ্বারস্থ হয়েছিলেন এবং হয়ে তারা বলেছিলেন যে এই মামলায় আবারও ইনভেস্টিগেশন হোক, এমনটা তারা চান এবং সেই কারণে তারা কিন্তু বলেছিলেন যে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি যেন এই মামলার যে বিচার প্রক্রিয়া সেটা আবারও শুরু করেন। কিন্তু তোমার মনে থাকবে যে সেই সময় মাননীয় বিচারপতি ঘোষ বলেছিলেন যে এই মামলা দুটি হায়ার ফোরামে বিচারাধীন রয়েছে, একটা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এবং আরেকটি সুপ্রিম কোর্ট। ফলত সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির অনুমতি ছাড়া তার পক্ষে এই মামলা গ্রহণ করা সম্ভব নয়। তারপরে আমরা দেখলাম পরিবারের তরফ থেকে তারা কিন্তু কলকাতা হাইকোর্টে তাদের অভিযোগের শুনানি করা হোক, তাদের আবেদনের বিচার প্রক্রিয়া কলকাতা হাইকোর্টে হোক, এই মর্মে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে তুমি জানো যে ইতিমধ্যেই সেই আবেদনকে অনুমতি দেওয়া হয়েছে, সেই আবেদনকে মান্যতা দেওয়া হয়েছে এবং যার কারণে আজকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার বিচার প্রক্রিয়া আবারও শুরু হবে এবং পরিবারের যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের যে বিচার পর্ব সেই বিচার পর্ব এখন থেকে কলকাতা হাইকোর্টে হবে। সুমিতা, সৌভিক ধন্যবাদ। আমি শীর্ষেন্দুদার কাছে এই জায়গায় আসবো। শীর্ষেন্দুদা, তাহলে কি এটা বলা যায় যে সিবিআই এর কাছে দ্বিতীয়বারের জন্য একটা সুযোগ এবং নতুন একটা চ্যালেঞ্জ? অবশ্যই সিবিআই এর কাছে চ্যালেঞ্জ। আজকে আমাদের কোনো তদন্ত যদি আমাদের যাদের আসল তদন্ত মামলা করেন তাদের যদি তদন্ত পছন্দ না হয় তারা কিন্তু নারাজি পিটিশন করতে পারেন যে আমি এই তদন্তে রাজি নই, না রাজি আমাদের আইনের ভাষায় বলে। সেই জায়গাতে তিলোত্তমার যে মা বাবা তারা যে সুপ্রিম কোর্টে গত 10ই ডিসেম্বর যে পিটিশন ফাইল করেছিলেন, তখন বিচারপতি বলেছিলেন যে এই মুহূর্তে যদি আমি অর্ডার দেওয়া হয় তাহলে যে অভিযুক্ত সে আজকে সুযোগ পেয়ে যাবে, আপনারা একটা পিটিশন ফাইল করুন, সেই জায়গাতে ভাবনা চিন্তা করা যাবে। সেখানে কিন্তু আরজিকরের মা বাবার নির্যাতিতার মা বাবাকে মান্যতা দেওয়া হলো যে সিঙ্গেল বেঞ্চে, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে ওনাদের যে বক্তব্য সেগুলো শোনা হবে। আজকে তার শুনানি। আর এইটা ভাবতে হবে যে সিবিআইকে এই কোর্ট এই অর্ডারও দিতে পারেন যে সিবিআই একটা কমিটি গঠন করে দিতে পারেন এবং নতুন করে তদন্ত শুরু করতে পারেন। তার একটা পাঠ দেখা যাচ্ছে যে মুহূর্তে আমরা অনেকগুলো অন্তত 50টা প্রশ্ন করেছিলাম প্রত্যেক সকল সাধারণ মানুষ, সেই জায়গাতে ভাবা হচ্ছে যে সেই রাতের অন ডিউটি নার্স এই ডেকে পাঠিয়েছেন গত পরশুদিন, এই সদ্য ডেকে পাঠিয়েছেন। সিবিআই নতুন করে নড়ে চড়ে বসেছে, অবশ্যই নড়ে চড়ে বসেছেন। একদম। আমি এই জায়গায় অর্ণববাবুর কাছে আসবো। অর্ণববাবু, তার আগে একবার আপনাদের দেখিয়ে দিই আজ নির্যাতিতার বাবা তারা কিন্তু ইতিমধ্যেই অভিযোগ করছেন। দেখুন, আগে 54টা অভিযোগ কিন্তু তারা লিপিবদ্ধ করেছেন, কিন্তু এবার তারা অভিযোগ করছেন পানিহাটি পুরসভার চেয়ারম্যান হিসেবে কাকে নির্বাচিত করা হলো। আরজিকর কাণ্ডে যার নাম একেবারে সামনে চলে এসেছিল বিধায়ক নির্মল ঘোষের সঙ্গে সোমনাথ দে, সেই সোমনাথ দে কারণ কি, কোথাও কি এর পিছনে কোনো উদ্দেশ্য রয়েছে? নির্যাতিতার বাবা কি অভিযোগ করেছেন একবার দেখুন। এমএলএ নির্মল ঘোষ, কমিশনার যিনি প্রাইজ পোস্টিং পেয়েছেন, চেয়ারম্যান হয়েছেন সোমনাথ দে, অতি দ্রুত শ্মশানে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিয়েছে।
প্রতিটার পেছনে একটি করে কোশ্চেন চিহ্ন লাগিয়ে রেখেছে সিবিআই। সেই কোশ্চেনের উত্তর কিন্তু আজ পর্যন্ত সিবিআই বের করেনি। হাইকোর্টের কাছেই আমরা এই কোশ্চেনের উত্তরগুলো খুঁজবো। আশা করছি হাইকোর্ট কোনো ব্যবস্থা করবে। অনুবাবু, রাজ্যের বিরুদ্ধে সদিচ্ছা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, কেন একা সঞ্জয় রায় এবং কি কারণে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, শুধুমাত্র তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ যাদের বিরুদ্ধে ছিল, কি কারণে তাদেরকে ছেড়ে রাখা হলো? আরো যাদের যাদের কথা পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল, কেন তাদেরকে সরিয়ে রাখা হলো? সেই দিন সোমনাথ দে এবং নির্মল ঘোষ, তাদের কি ভূমিকা ছিল? সন্দীপ ঘোষের সঙ্গে কেন তারা বৈঠক করেছিলেন? নির্যাতিতার বাড়িতে তারা কি করছিলেন? কি কারণে জোর করিয়ে বাবাকে দিয়ে সই করিয়ে নেওয়া হয়েছিল? এতগুলো প্রশ্ন যার বিরুদ্ধে রয়েছে, আজকে শাসক দল তাকে কাউন্সিলর নির্বাচিত করছে। দেখুন, আমি বলছি যে প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি যে কোনো অভিযোগ যদি করেন, সেই অভিযোগের প্রমাণটা আদালত গ্রাহ্য প্রমাণের মধ্যে দিয়ে তো করতে হবে, সেটাকে প্রুফ করতে হবে। এবার যতগুলো প্রশ্ন উঠেছে এখনো পর্যন্ত, যে সমস্ত প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, তার মধ্যে অনেকগুলো প্রশ্ন কিন্তু অলরেডি ওই যে 3.5 মাস 4 মাস ধরে বিচার চললো, সেটা লোয়ার কোর্টে বিচার চলেছে, সুপ্রিম কোর্ট সেটা তদারকি করেছে, সিবিআই তদন্ত করেছে, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে কিন্তু উঠে এসেছে। এবং যে যে প্রশ্নগুলো তোলা হচ্ছে তার মধ্যে অন্ততপক্ষে একটা বড় সংখ্যক প্রশ্নের উত্তর ওই 172 পাতার রায় কিন্তু রয়েছে, তার মতো করে রয়েছে। এবার যদি কেউ তাতে, যেটা শীর্ষেন্দু বলে নারাজি, অর্থাৎ কেউ যদি স্যাটিসফাইড না হয়, তাহলে সে নতুন করে নিশ্চিত তদন্ত করতে পারে। কিন্তু আমি বলছি, এই যে একটা তদন্তকে কেন্দ্র করে এত রকমের সেই সময় গুজব ছড়ানো হয়েছে, এত রকমের সেই সময়, সেই সময় অসংখ্য মিথ্যে তথ্য ঘুরে বেরিয়েছে। আমি সোমা মুখার্জি বলছি থেকে আরম্ভ করে, জানিস তো এরকম হয়েছিল, এই হয়েছিল, এবং সেই টেপটা আলটিমেটলি হাওয়া হয়ে গেল। ওরকম 3-4টে টেপ ঘুরেছিল সেই সময়, এবং আপনার মনে আছে ওরকম একটি টেপ এখানে চালানো হয়েছিল, আমি আপনার সঙ্গে ছিলাম সেখানে, সেরকম টেপ ঘুরছিল সেই সময়। তারপরেও সুবর্ণ গোস্বামী যে সমস্ত এগুলো বলেছিলেন, কথাগুলো বলেছিলেন, 150 গ্রামের তত্ত্ব এনেছিলেন, পরবর্তীকালে দেখা গেছে যে এইগুলো সমস্ত ধোপে টেকেনি। এবং সেটা হচ্ছে যে যা কিছু মেডিকেল এভিডেন্স এবং নন মেডিকেল এভিডেন্স পাওয়া গিয়েছিল, সেই মেডিকেল এভিডেন্স গুলোর মধ্যে একটা বড় অংশকে নিয়ে সেটা কিন্তু একটা বোর্ড বসেছিল, মেডিকেল বোর্ড দিল্লিতে, সেখানে কিন্তু ক্রস চেক করা হয়েছিল পুরোটা। আমি একবার চয়নদার কাছে যাই। বেশ, আমি চয়নদার কাছে যাই। রাজ্য সরকার সাফল্য হিসেবে কি বলে? রাজ্য সরকার বলে, ঘটনার মাত্র কয়েক ঘন্টার মধ্যে যাকে গ্রেফতার করেছিল পুলিশ, সেই সঞ্জয় রায় কিন্তু একমাত্র এবং মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত হয়েছে। আমৃত্যু কারাবাসের নির্দেশ তাকে লোয়ার কোর্ট শুনিয়েছে। কিন্তু যে সময়টা রাজ্য সরকার পেয়েছিল, 3 থেকে 4 দিনের যে সময়, যার পরে একেবারে কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলা সিবিআইয়ের হাতে চলে যায়, সেই মোক্ষম সময়টার মধ্যে এই নির্মল ঘোষ, এই সোমনাথ দে, যাদের নাম পরিবার ডে 1 থেকে বলে আসছিল, প্রথম ঘন্টা থেকে বলে আসছিল, তাদের কাউকে কেন জিজ্ঞাসাবাদ তো করা হয়নি। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে প্রশ্নগুলো অর্ণব আনলেন, সেগুলো কতগুলো বিষয় রয়ে গেছে যে দ্বিতীয়বার ময়নাতদন্ত হলে কে ঠিক কে ভুল স্পষ্টই হয়ে যেত, এবং তারপর থেকেই তৎপরতা দেখা যেত। এবং সবচেয়ে মুশকিল কি জানেন তো, যে সিবিআই তদন্তে সন্তুষ্ট না হওয়ার কারণ যথেষ্ট রয়েছে নির্যাতিতের বাবা মার। কারণ সিবিআই এর যিনি ইনচার্জ ছিলেন, সীমা পাহুজা, তিনি কিন্তু রাজ্য সরকারের পুলিশের যা এভিডেন্স তারও বাইরে 1 ইঞ্চি এগোতে চাননি। এবং শুধু তাই না, কারণ ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে রাখেননি, ব্লুটুথের তারগুলো যে ওখানে যোগসূত্র কোথায় সেগুলো মিলিয়ে রাখেননি। শুধু তাই নয়, যে সংশ্লিষ্ট ব্যক্তিদের, যেটা আপনি আপনার এই সময় বলছিলেন, বক্তব্যের সময় বলছিলেন, যে কাউকে ডেকে জিজ্ঞাসাবাদ তাদের পরিণত করা হয়নি। শুধু তাই না, এই যে রায়টা এসেছিল শিয়ালদা কোর্টের, সেই যে রায় 172 গুরুত্বপূর্ণ কথা বলেছিল অর্ণব, ওই রায়টাতেই অনেকগুলো মার্ক করা আছে। এই মার্কিং, ওটাকে নিয়েই এগোতে হবে। আমার প্রায় পছন্দ হোক চাই না হোক, আমরা জানি যে অসম্পূর্ণ অনেক কিছু, একার পক্ষে এই ঘটনাগুলো ঘটানো সম্ভব নয়, এই সমস্ত সন্দেহ আমাদের আছে, কিন্তু সবটা উঠে আসবে যদি তদন্তটাকে ঠিকভাবে দেখা হয়। বেশ, আমি এই জায়গায় একবার দেখিয়ে দেবো, সুকান্ত মজুমদার ইতিমধ্যেই তিনি সরব হয়েছেন, গতকাল মিছিল করেছেন। তিনি কি অভিযোগ করছেন, পাল্টা শাসক দলের পক্ষ থেকে কি বলা হচ্ছে, দেখুন একবার। তারা যদি মুখ খুলে দেয় যে কার নির্দেশে আমরা অভয়ের বডিটা নিয়ে গেছিলাম, কার নির্দেশে বাবা মাকে টাকা অফার করেছিলাম, কার নির্দেশে 10টা বডি চুল্লিতে লাইন দিয়েছিল টপকে গিয়ে, সেখানে পোড়ানোর জন্য যে টাকাটা লাগে সেটা পর্যন্ত কাউন্সিলর দিয়েছিল, পরিবারের লোককে দিতে দেওয়া হয়নি, আমি বডি পুড়িয়ে দিয়েছিলাম, সেই নামটা বাইরে পুড়িয়ে চলে আসবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন, সোমনাথ থেকে পুরস্কার দিলেন। এগুলো হচ্ছে যে একটা ইস্যু, কিছু দরকার, যেগুলো সব নিভে যাওয়া, শেষ হয়ে যাওয়া ইস্যু। আপনি বলুন তো, যে বিচার চাই বলছেন,
বিচার চাই প্রথম দিন যিনি বলেছিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সর্বোচ্চ শাস্তি চাই অপরাধী। কিন্তু তদন্তটা যে ঠিক হলো কি না হলো সেটা যদি আপনারা বলতে চান তাহলে তো প্রথমেই আপনাদের আঙুল তুলতে হবে সিবিআই এর ওপর। পারবেন তুলতে? সদরপতি শাসক দল তো নিঃসন্দেহে সিবিআই এর ভূমিকায় প্রশ্ন তুলবে, কারণ কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই এই ঘটনার তদন্তের দায়িত্ব পেয়েছিল এবং দীর্ঘ সময় ধরে তারা কিন্তু আখেরে কিছুই করেনি। সেটা কিন্তু একেবারে শিয়ালদা কোর্টের যে সামনে রিপোর্টটা এসে পৌঁছেছে সেই নির্দেশে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। কুসুমিতা, মানুষ জীবনে দ্বিতীয় সুযোগ পায় না। সিবিআই যখন দ্বিতীয় সুযোগ পেয়েছে আমরা আশা করব যে সেটা সদ্ব্যবহার করবে এবং ফ্রেশ এনকোয়ারি, ফ্রেশ ইম্পেটাস নিয়ে, একটা ফ্রেশ ইন্টেনশন নিয়ে এনকোয়ারিটা ঠিকঠাক চালু করবে, মানে চালনা করবে। মানে সেটা নিরপেক্ষভাবে তারা পারবে তো আশা করা যাচ্ছে। আমরাও আশায় আছি। তার কারণ আমি এইটুকু বলতে পারি যে আজকে যদি সিবিআইকে কোর্ট অ্যাপয়েন্ট না করতো তাহলে এরা তড়িঘড়ি করে 7 থেকে 10 দিনের মধ্যে ওই সঞ্জয় রায়কে ধরে সঞ্জয় রায়কে ফাঁসি পর্যন্ত দিয়ে দিত। ওদের একটা স্পিড ট্রায়ালের এখন একটা যুগ চলছে ওদের মতে। কিন্তু আমি কয়েকটা জিনিস একটু বলতে চাই এখানে, এটা না বললেই নয়। সিবিআইয়ের সেই প্রথম, তোমার মনে থাকবে সেই 21 পাতা নোট যেটা সুপ্রিম কোর্টকে দিয়েছিল, তারা চেষ্টা করেছিল পলিমার টেস্ট করা, পলিমার টেস্টের স্যাংশন পায়নি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই যে নতুন যখন ওরা শুরু করবে, আমরা আশা রাখছি যে সিএফএল এর ল্যাব রিপোর্ট, সাইট অফ ক্রাইম যে পাল্টে গেছে, তুমি অনেকের কথা বললে, তার সঙ্গে আমি বলবো সুইগিতে অর্ডার দিয়েছিল 4 জন বন্ধু খাবার খাচ্ছিল, সেই দিন যারা ডিউটিতে ছিল, আশা করা যায় ওদের অন্তত ডেকে এইবার এনকোয়ারিটা করবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এতদিনে, এই তো অগস্ট মাসের ঘটনা, 7 থেকে 8 মাস হয়ে গেছে, আমরা কি রাজ্য সরকারের তরফ থেকেও কিছু দেখেছি? সন্দীপ ঘোষকে গিফট পোস্টিং 4 ঘন্টার মধ্যে দিয়ে দেওয়া হলো, কিন্তু একটা দিনের জন্য সন্দীপ ঘোষকে ডেকে তার ডিপার্টমেন্টাল এনকোয়ারি কি আমরা দেখেছি? সেটা আমরা দেখিনি। কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম সৌমিত্র ঘোষকে আজকে যেটা মাননীয় রাজ্য সভাপতি বলছেন, কালকে সোদপুরে গেছিলেন, তুমিও বললে যে তাকে একেবারে আরেকটা গিফট পোস্টিং দিয়ে দেওয়া হলো। সোমনাথ, সরি আমার ভুল নাম বলেছি। কিন্তু আমার এখানে ওই একটাই কথা যে আজকে সিবিআই কে ডাকারই দরকার হতো না যদি রাজ্য সরকার ঠিকঠাক ভাবে রাজ্য সরকারের প্রশাসন ঠিকভাবে যদি কাজ করতো, সিবিআই এর প্রয়োজন হতো না। কিন্তু সিবিআই এর উপরে যে 3-4 মাস ধরে আস্থা রেখে বসেছিলেন নির্যাতিতার পরিবার, রাজ্যের মানুষজন, তারাই বা কি ফল সামনে নিয়ে এলো। হলদিয়ার জনসভা থেকে একেবারে অঙ্ক কষে হিন্দু ভোটের হিসেব করে দিয়েছেন বিরোধী দলনেতা। মাত্র 5% হিন্দু ভোটই কিন্তু নির্ণায়ক হতে পারে বলে এক প্রকার ভবিষ্যৎবাণী তিনি করলেন। দেখুন, কোন শক্তি রুখতে পারবে না 26-এ বিজেপি সরকার। একটু অঙ্ক কষবেন। আমরা কত? 2,33,27,000। ওরা কত? ছাপ্পা মেরে শতকরা 95টা মুসলিমের ভোট নিয়ে 2,75,00,000। তার মধ্যে নদীর উপারে শুধু ডায়মন্ড হারবারেই 10 লাখ ছাপ্পা আছে। এগুলো মিথ্যে তথ্য দিয়ে একটা সমাজে টেনশন তৈরি করার চেষ্টা করছেন। সমাজের সবথেকে বড় কথা হচ্ছে চাকরি, পেটে ভাত, হাতে কাজ, মাথার ওপর ছাদ। এগুলো নিয়ে কিন্তু দেখবেন শুভেন্দু অধিকারী কোনো কথা বলে না। আর শুভেন্দুবাবু আছেন ওই দিবা স্বপ্ন দেখে স্বপ্নের বিরিয়ানিতে রাশি রাশি ঘি ঢেলে যাচ্ছেন। শাসক দল স্বপ্নের বিরিয়ানির কথা বলছে, কিন্তু শুভেন্দু অধিকারী একেবারে নির্দিষ্ট করে দিয়েছেন যে 2024-এর যে লোকসভা নির্বাচন হলো সেখানে তমলুকে সিপিএম এর প্রাপ্ত ভোটের প্রসঙ্গ কিন্তু তিনি খুব উল্লেখযোগ্যভাবে টেনে এনেছেন। দেখুন একবার। মাত্র 21 লাখের খেলা। 5% যদি সনাতনীরা 5% সিপিএম লড়ছে, পারছে না। 84,000 ভোট সায়ন পেয়েছে, 83,000 হিন্দু ভোট দিতে যায় না। 30% হিন্দু, 65 থেকে 68% ভোট দিতে যায়। একটু দয়া করবেন, উল্টে দেব আমরা। শুধু বাড়ি থেকে বেরোবেন, তারপরে তো কি করতে হয় আপনারা জানেন।
চয়নদা, বামেদের দ্বারা যে হবে না শুভেন্দু অধিকারী কিন্তু স্পষ্টই বলছেন। বামের ভোট রামে বলে শাসক দল যে বারবার অভিযোগ করে, তাহলে সেটা পুরোটা ভুল নয় বলুন? দেখুন, এই ধরনের কথাবার্তা, প্রথম কথা শুভেন্দু অধিকারী যে কথাবার্তাগুলো বলছেন সেগুলো সাংবিধানিক কিনা সে প্রশ্নটা আপনাদের তোলা উচিত ছিল, আপনারা তুলেন, সেটা আপনাদের পলিসি। কিন্তু আমি নির্দিষ্টভাবে যে কথাটা বলছি, এইভাবে ধর্মের ভিত্তিতে ভাগ করা, ধর্মের ভিত্তিতে ভাগ করা, এটা কি দলগত অবস্থান? দলগত অবস্থান যে অসাংবিধানিক, এটা দলগত যদি অবস্থান হয় শতরূপা বলুন, এটা তো অসাংবিধানিক কথাবার্তা বলছে। ধর্মের ভিত্তিতে ভোটার ভাগ হয় কখনো? ভোটার ভাগ হয়, এটা সাংবিধানিক এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা বিজেপি কিন্তু ঘোষিতভাবে স্ট্যান্ড নিতে পারে না। দ্বিতীয় হচ্ছে কোন ভোটার কাকে ভোট দেবেন সেটা সম্পূর্ণ অ্যাবসলিউটলি দেয়ার ডিসিশন। তৃতীয় যেটা, সেটা হচ্ছে যে আমাদের দ্বারা হবে কি না হবে সেটা বলার শুভেন্দু অধিকারী কেউ না, কারণ শুভেন্দু অধিকারী নিজেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় রয়েছেন। আমি খুব নির্দিষ্টভাবে বলছি, এই রাম বাম সেটিং এর গল্পটা নিচ্ছে না কেউ। রুটি কাপড়া মাকান যেটা কথা জয়প্রকাশ মজুমদার বলছিলেন, সেটা তিনিও কাজ করছেন না। শুভেন্দু অধিকারী তো প্রথম থেকে হিন্দু সবকা সাথ সবকা বিকাশ উনি মানেন না, উনি একাধিকবার বলেছেন। এই ধরনের কথাবার্তাগুলো, এই ধরনের কথাবার্তা মিডিয়াতে প্রচার করা শেষ লাইনে খুব সুন্দর একটা শব্দের ব্যবহারও করেছেন, দয়া। সাধারণ মানুষের দয়ার উপর ভরসা করতে হচ্ছে এখন বঙ্গ বিজেপিকে। না না, দেখো, শুভেন্দুদা অত্যন্ত পোরখাওয়া রাজনীতিবিদ, উনি মাটিতে রাজনীতি করেন, সেজন্য উনি যে অঙ্ক কষেছেন আমার নিজের ধারণা ডেফিনেটলি তার কোনো বেসিস আছে। কিন্তু আমি তো অঙ্ক বুঝি না। আমি দুটো জিনিস বলছি, যে চয়নদা দুম করে বলে দিলেন যে মানে ওনা, তুমি জিজ্ঞেস করলে ওদের স্ট্যান্ড, উনি প্রায় আধা সেক্টর আমাদের ওপর কাটিয়ে দিলেন। সেটা না হয় নাই বা করলো। জয়প্রকাশ মজুমদার খুব বড়াই করে 3টে কন্ডিশনের কথা হচ্ছে, রুটি কাপড়া মাকান, যেটা ওরা নিজেরাই দেখে না, আজকে তৃণমূল দেখে না। কিন্তু আমি এইটুকু বলতে পারি, বিজেপি বামেদের একেবারে শুনে না, আজকে আমি এইটুকু বলতে পারি যে যদি মানুষ ভোট দিতে পারে, যেটা শুভেন্দু দাও বললেন, যে যদি মানুষ নির্ভয়ে নেবে ভোটটা দেয়, তাহলে আমি এক সেকেন্ড, আমি অন্য কথা বলছি। চন্দা শোনো, আমি বলছি যদি মানুষ ঠিকঠাক ভোট দিতে পারে, আই এম কনভিন্সড, আমি এটা অন্তর থেকে মানি, যে যদি মানুষ ভোট দিতে পারে তাহলে 2026 আমাদের এবং সরকার আমরাই করব। মানুষ যদি নির্বিঘ্নে ভোট দিতে পারে অর্ণব বাবু, তাহলে কিন্তু 26-এ চাকা ঘুরবে, রং কিন্তু বদলাবে। বিজেপি কিন্তু প্রচন্ড কনফিডেন্ট, যদিও বিজেপির অন্দরের কোন্দলের দিকে আমি আপাতত আঙুল তুলতে চাইছি না। গত এক বছর ধরে আপনি যদি লক্ষ্য করেন, একের পর এক সমবায় ভোট হচ্ছে এবং সেখানে গোহারা হারছে হচ্ছে। আজকে একটা খবর বেরিয়েছে, রায়গঞ্জ সমবায়, সেখানে ভোট হয়েছে, গোহারা হেরেছে হচ্ছে বিজেপি। তো এই যে এতগুলো ভোট হচ্ছে, তার মধ্যে একটা আপনার মনে আছে, মেদিনীপুরে একটা ভোট হয়েছিল, কেন্দ্রীয় বাহিনী দিয়ে একটা সমবায় ভোট হয়েছিল। 106টা সিট ছিল, 100টা সিট পেয়েছিল তৃণমূল, 6টা সিট পেয়েছিল হচ্ছে বিজেপি। সুতরাং এই যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে ভোট করা হয়েছিল, তারপরেও এটা পেয়েছিল, এর থেকে বোঝা যাচ্ছে যে ওদের জনপ্রিয়তা আস্তে আস্তে কমছে। এবং দুটো মিথ্যে কথা উনি বলেছেন, কালকে যে ইয়েটা করলেন, মিটিংয়ের ছবিকে আপনি দেখালেন, দুটো মিথ্যে কথা বলেছেন। নাম্বার এক হচ্ছে, উনি বললেন 2,76,00,000, সংখ্যাটা তা নয়, 2,96,00,000 ভোট পেয়েছিল 21-এ তৃণমূল কংগ্রেস, তার মানে 20 লক্ষ উনি কম বললেন। 2 নম্বর উনি একটা কথা বললেন, সেটা সম্পূর্ণ অ্যাজাম্পশনের ভিত্তিতে বললেন যে 95% মুসলিম ভোট নাকি পায় হচ্ছে তৃণমূল। এটা পুরোপুরি সত্যি নয়। তার কারণ হচ্ছে পশ্চিমবাংলায় যদি 31% মুসলিম থাকে, তার মধ্যে অন্তত 6 থেকে 7% ভোট তৃণমূল পায় না, অন্তত পায়নি, আগের ভোটগুলোতেও পায়নি। সেই ভোট যদি আবার সুইং করে তৃণমূলের দিকে, তাহলে ওদের অবস্থাটা কি হবে সেটা উনি একবার ভেবে দেখতে পারেন। 3 নম্বর হচ্ছে, আমি খুব সংক্ষেপে ওয়ান লাইনার একবার শীর্ষেন্দুদার কাছে, সবথেকে বড় প্রশ্ন এটাই, সাম্প্রতিককালে এক জনপ্রিয় বাংলা গান আছে, কথার পিঠে কেবল কথা সিলিং ছুঁতে চায়। আজকে রাজনীতিবিদদের কথা সিলিং ছুঁয়ে বাইরে বেরিয়ে চলে যাচ্ছে। আজকে ভোটাররা তার ভোটটা নির্বিঘ্নে দিতে পারবেন, এটাই গণতন্ত্র, এটাই চাই। আমরা এই অপেক্ষাতেই থাকবো। একেবারে আলোচনার সময় শেষ, সকলকে ধন্যবাদ।